ওয়েস্টউড যখন বলেছিলেন হামজাকে তিনি বেঞ্চে বসিয়ে রাখতেন, তখন ক্ষোভে ফেটে পড়েছিল সমর্থকরা। হংকং কোচের এত বড় স্পর্ধা, কে জানতো এর চেয়েও বড় মাস্টার প্ল্যান নিয়ে বসে আছেন হ্যাভিয়ার কাবরেরা। হামজাকে স্টার্টিং 11-এ রাখলেন বটে, তবে বেঞ্চে বসিয়ে রাখলেন সমিত সোম, ফাহমিদুল, জায়ান আহমেদকে। ডু অর ডাই ম্যাচে কাবরেরা যেন করলেন এক্সপেরিমেন্ট। তার চেয়েও এক ধাপ এগিয়ে বাংলাদেশের ডিফেন্স ম্যানেজমেন্ট। যত ধরনের ভুল করা যায় তারই প্রদর্শন চলল ম্যাচ জুড়ে। শুরুতে লিড নিয়ে 3-1 গোলে পিছিয়ে পড়া, সেখান থেকে 84 মিনিটে 3-2 আর 99তম মিনিটে সোমের মাথা নষ্ট হেডার। সমতার সুখ টিকতে দিল না বাংলাদেশের ডিফেন্স লাইন। চোখের পলকে কিভাবে ম্যাচ হারতে হয় তাই দেখিয়ে দিল কাবরেরা শিষ্যরা। জলে ভেসে গেল হামজার 100 মিনিটের যুদ্ধ। 27 ঘন্টা জার্নি করে আসা সোমের জানবাজি লড়াই, জায়ানের অসম্ভবকে সম্ভব করার প্রত্যয়। কান্নাই তাদের একমাত্র সঙ্গী। হামজা, সোম, জায়ান, আপনারা বরং পালান, এইখানে কষ্ট ছাড়া আর কিচ্ছু নেই। দর্শক, হতাশার এক ম্যাচ দেখেছে বাংলাদেশ। হংকং চায়না কিভাবে হেরেছে আসলে সেই ম্যাচটা বাংলাদেশ, সে নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে আছেন ফুটবল বিশ্লেষক আহমেদ শায়েক। শায়েক, শুভ সকাল বলতে পারলে ভালো লাগতো, কিন্তু আসলে সবাই আমরা হতাশ, আমরা বোধহয় ট্রমাটাইজড। হামজার সেই মুখটাই আমাদের বারবার করে ভাসছে, তিনি যেভাবে বসেছিলেন এবং মাথা ঝাঁকাচ্ছিলেন যে এমনটা হয়তো হওয়ার কথা ছিল না। ম্যাচ শেষে কোচ বলেছেন ডিফেন্ডারদের ভুলের জন্য না, এই দায়টা সবার। কার দায়, কার দোষ, আপনার কাছে কি মনে হয়? দায় তো অবশ্যই কোচের, এই কারণে কোচ প্লেয়ারদের উপরে কথা বলছে। আসলে আমার মতে এখানে এখন যেটা আসলে চলছে বাংলাদেশের ফুটবল ন্যাশনাল টিমে, সেটা হচ্ছে যে কোচ যখন 11 জন দিবে বা 23 জন সিলেক্ট করবে, এটা তো কোচের হাতে। এখানে তো আসলে আমাদের কারো কিছু করার নেই, প্লেয়ারদেরও কিছু করার নেই। তো কোচ যে 11 জন নামায়, সেই 11 জন নামানোর পরে আমাদের এই 11 জন প্লেয়ার নিজেরা সংঘবদ্ধ হয়ে একটা খেলা খেলে। তো যার কারণে আপনি দেখবেন কালকে যদি ফার্স্ট হাফে খেলা দেখেন, হামজা কিন্তু কালকে সেন্টার ডিফেন্স খেলছে, সত্যি কথা বলতে একেবারে নিচে। এবং সে যেটা করছে যে ঠিক আছে, আমাদের হয়তো ফার্স্টে ডিফেন্সিভ অ্যাপ্রোচ ছিল যে আমরা আস্তে আস্তে দেখবো, কিন্তু সে মানে একবারে ফরমেশনটা নিজেরাই ঠিক করে নিয়েছে। এখানে কিন্তু কোনো অ্যাটাকিং থ্রেটই আমরা করতে পারিনি। হ্যাঁ, আমরা যেটা পেরেছি, আমরা একটা ফ্রি কিক পেয়েছি এবং সেখান থেকে একটা ভালো গোল দিয়েছি। এরপরে যদি আমরা জিনিসটাকে ধারাবাহিকতায় ধরে রাখতে পারতাম, আমাদের খেলাটা ভালো হতে পারতো। কিন্তু যে এই জিনিসটা আমি আপনাকে বলছিলাম যে 11 জন যে কি হবে, 23 জন কি হবে, এটা তো প্লেয়ারদের হাতে না, এটা কোচদের হাতে। এবং আপনি আমাকে এই 23 জনের মধ্যে ডিফেন্ডারের সংখ্যা কয়টা, এটা আপনি দেখান আমাকে। আমাদের মানে ফুটবলে যদি আপনি 211টা দেশ, আমি বলবো 210টা দেশই অ্যাটলিস্ট একটা ম্যাচে যাওয়ার আগে সাবস্টিটিউট বেঞ্চে অ্যাটলিস্ট 2টা ডিফেন্ডার থাকবে। সেখানে আমাদের সাবস্টিটিউট বেঞ্চে ডিফেন্ডারই নাই, এবং একজন আছে তপু বর্মন, সেও হাফ ফিট। এবং সে যখন নামলো, তার মানে চলাফেরা দেখে বোঝা যাচ্ছে যে তপু ফুললি ফিট না। এরপরও তপু খেলছে, তাহলে তপু যদি ইনজুর হয়ে যেত, ওখানে ডিফেন্ডার কই, কোনো ডিফেন্ডারই নেই। এবং কালকে আমাদের পুরো ম্যাচটা আমরা হারলামই বেসিক্যালি ডিফেন্ডারদের কারণে। ডিফেন্ডারদের দোষ বলবো না, কিন্তু এখানে যদি আমি যে জিনিসটা বলবো যে প্রপার অর্গানাইজেশন যদি না হয়, এরকম মিস্টেক তো হতেই থাকবে। এবং আরেকটা জিনিস আমি আপনাকে যোগ করতে চাই, সেটা হচ্ছে যে আমরা এখন দেখতেছি যে মিতুল মার্মা যে অ্যাজ এ গোলকিপার, তার যে খেলাটা কত ভালো ছিল কয়েক ম্যাচ আগে, কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু তার পারফরমেন্স ডিক্লাইনের দিকে যাচ্ছে। আমরা কিন্তু সবাই মিতুল মার্মার দিকে পয়েন্ট আউট করছি, কিন্তু একটা জিনিস কেউ খেয়াল করছে না, মার্চের উইন্ডোতে বাংলাদেশের গোলকিপার কোচ ছিল একজন, জুনের উইন্ডোতে গোলকিপার কোচ ছিল আর একজন, এই সেপ্টেম্বরের এই অক্টোবরের উইন্ডোতে এসে গোলকিপার হয়ে গেছে আর একজন। গোলকিপার কোচ যদি 3 উইন্ডোতে তিনটা থাকে, তাহলে একটা গোলকিপারের পারফরমেন্স বের করবে কিভাবে? কারণ কোনো ধারাবাহিকতাই তো নাই। এটার কারণ কি মনে হয়? এটা কোচের ডিসিশন। কোচ তার গোলকিপার কোচ কি রাখবে, আনইউজুয়াল। আপনার মার্চে ছিল নুরুজ্জামান নয়ন, তখন বসুন্ধরা কিংস থেকে নুরুজ্জামান নয়নকে নেওয়া হয়েছিল। তারপরে জুনের উইন্ডোতে ছিল আরেকজন হচ্ছে মিগুয়েল বা ম্যানুয়েল নামে কেউ একজন, এখন হচ্ছে জাভি ফেরেরা নামে একজন। তো 3 উইন্ডোতে 3টা গোলকিপারকে দিয়ে একই বছরে 3টা গোলকিপার কোচ, তো সেই গোলকিপারের পারফরমেন্সে তো একটা এফেক্ট থাকবেই। এবং লাস্টলি যেই গোলটা আমরা খেলাম, চতুর্থ গোলটা, ওইখানে অবশ্যই ডিফেন্ডারদের ভুল ছিল, কিন্তু এখানে মিতুলের তো ঠেকানোর একটা উপায় ছিল। কিন্তু এখানে আমি মিতুলের দোষ দিব না, কারণ তাকে তো দেখানোই হচ্ছে তিনটা কোচকে দিয়ে 3 উইন্ডোতে চালানো হচ্ছে। সো এখানে আমি বলবো যে কোচিং প্যানেলের একটা বিশাল বড় রকমের একটা ঘাটতি আছে। এই যে স্কোয়াডটা এখন আছে, যেটা কিনা পুরো এখন বাংলাদেশি বলছে, এবং আমিও না, পুরো বাংলাদেশি বলবে যে যেই কোয়ালিটির প্লেয়ার আমাদের আছে, এই কোয়ালিটির প্লেয়ারদেরকে হ্যান্ডেল করার মতন ক্যাপাবেল বা কম্পিটেন্ট এই কোচিং স্টাফ না। সো আমাদেরকে এটা চেঞ্জ করতেই হবে, আদারওয়াইজ এই পারফরমেন্স করতে হবে। আর দিন শেষে এখন মানে জিনিসটা যত বেশি দিন যেতে থাকবে, প্রশ্ন তত বেশি ফেডারেশনের উপর উঠতে থাকবে। কারণ দিন শেষে একটা লিডার, এ গুড লিডার নোজ ওয়েন টু হায়ার অ্যান্ড ওয়েন টু ফায়ার। সো এখন আপনি যদি সঠিক সময়ে যদি ফায়ার না করেন, তাহলে যে হিসাবে যে
আপনার রেজাল্টের ধারাবাহিকতা এরকম চলতে থাকবে আর আমাদের লাভ নেই তো, দর্শকদের আমরা তো আলটিমেটলি এশিয়ান কাপের যে বাজার থেকে ছিটকে গেছি বলতে গেলে। ছিটকে গেছি, যেটা আছে সেটা হয়তো কাগজে কলমে কিছুটা বেঁচে আছে। জান আহমেদকে নিয়ে সবথেকে বেশি কথা হচ্ছে, কারণ তিনি ৭৮ মিনিটে তাকে যখন নামানো হলো, সে নামার আগের বাংলাদেশ এবং পরের বাংলাদেশ একেবারেই ডিফারেন্ট। বাম পাশ থেকে আমরা পুরো ম্যাচে এতগুলো অ্যাটাক দেখিনি বা এতগুলো চেষ্টা দেখিনি। যে গোলটা আসলে সমিত সোম করলেন সেটাও তার আদায় করা একটা কর্নার থেকে। এই জায়ন আহমেদকে নিয়ে আমাদের অনেক বেশি আগ্রহ ছিল, তাকে অনূর্ধ্ব ২৩-এও দেখা গেছে, তার পারফরমেন্সে নাকি কোচ নিজেও খুশি ছিলেন। তাহলে কেন তাকে নামাতে ৭৮ মিনিট পর্যন্ত ভাবতে হলো? এই যে এখানে তো প্লেয়ারের হাতে কিছু নাই, আমি যেটা বললাম একটু আগে যে কোচের হাতে, কোচের ডিসিশন। এই তো যে কোচের ডিসিশনের উপর বেস করে প্লেয়াররা খেলছে, কিন্তু কোচের ডিসিশনটাই যদি ভুল হয় তাহলে তো প্লেয়ারদের আসলে কিছু করার নাই। আমি যেটা বলবো যে এটা যেহেতু ডেবু ম্যাচ ছিল, ইন এ ওয়ে ফার্স্ট হাফেই লেফট ব্যাকে জায়ানকে নামালে একটু রিস্কি হয়ে যেত। তার কারণ হচ্ছে যে হংকংয়ের মেইন যে প্লেয়ার সে ছিল রাইট উইঙ্গার। সো ডেবু ম্যাচে আপনি যদি এত টপ লেভেলের প্লেয়ারের এগেনস্টে যান, হয়তো আপনার ডিফেন্সিভলি একটু কষ্ট হতে পারতো। বাট যখন আপনার ফার্স্ট হাফে 1-1 শেষ হলো, তখন আপনি দেখতে পাচ্ছেন যে হংকং একটু ব্যাকফুটে আছে এবং তারা কিন্তু এতটা বেশিভাবে অ্যাটাক করতে পারছে না। এরপরে আপনি আরও বেশি অ্যাটাকে যাবেন, কারণ এটা আপনার হোম গ্রাউন্ড। আপনার তো ৭৪ মিনিট পর্যন্ত ওয়েট করার দরকার ছিল না, আপনি তো আরও আগে নামাতে পারতেন। এবং জায়ানের যে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ফুটবলে লেফট ফুটেড লেফট ব্যাক পাওয়াটা অনেক কঠিন একটা ব্যাপার। এই যে রবার্টো কার্লোস বলি বা এরকম টাইপের প্লেয়ার বলি, এদেরকে কিন্তু খুবই রেয়ার। এবং এরকম একটা প্লেয়ার যার কিনা ক্রসিং এত ভালো, তাকে যত বেশি আপনি ইউটিলাইজ করবেন তত বেশি আপনার জন্য ভালো হবে। তাকে আপনি যত দেরিতে নামালেন আপনার ইম্প্যাক্ট তত দেরিতে সৃষ্টি হইল। তো ফার্স্ট ম্যাচ হিসাবে, ডেবু ম্যাচ হিসাবে আমি বলবো যে জায়ানের মানে পারফরমেন্স ছিল টপ, এবং এই প্লেয়ারটাকে আমাদেরকে ওভাবে করে ইউজ করা উচিত, কারণ অ্যাটাকিং থ্রেট বাড়বে। কোয়ালিটি ক্রস পাওয়া কিন্তু খুব টাফ বাংলাদেশের জন্য বক্সে। এবং দেখেন যত বেশি আপনি কোয়ালিটি ক্রস আর কম্বিনেশন বাড়াবেন বক্সে, গোলের সংখ্যা বাড়বে। বাংলাদেশ এক ম্যাচে 3 গোল সর্বশেষ কবে দিয়েছিল আমি জানি না, আপনার মনে আছে? লাস্ট 2-3 বছরে 3 গোল করছে, কিন্তু আমি থিঙ্ক লাস্ট সাফে মনে হয় 3 গোল করছিল। তো না, পুরো বছর আমি 2025 সালের কথা বলছি, আমি 2023-এ চলে যাচ্ছি। 25 তো 3 গোল করেনি তো সেখানে। আপনার যে জিনিসটা যে যত বেশি আপনি যে ক্রসগুলো যাচ্ছে এই কারণেই কিন্তু হচ্ছে এই জায়গাটা আমি তো আপনার কাছে জানতে চেয়েছি যে জায়ানকে কেন আরো আগে নামানো হয়নি। আপনি বলছিলেন যে যেহেতু ডেবিউ ম্যাচ এতটা প্রেসার বা সে আসলে এতটা প্রেসার নিতে পারবে কিনা, সেটা আমরা কনফিউজ থাকতে পারি, কোচের তো সেই কনফিউশন থাকে। কারণ জায়ান নামার পরে আমরা তার কাছ থেকে যে ম্যাচুরিটি পেয়েছি, তার আগে যে যাদের উপর ভরসা রাখা হয়েছিল তারা তো সেটা দেখাতে পারেনি। তার মানে হচ্ছে এই ক্যালকুলেশনেও কোচ একটা তো ভুল করেছেন। এবং জায়ান নামার পরে আমরা হামজাকেও দেখি যে তিনি একটু উপরে উঠে খেলার সুযোগটা তো পেয়েছেন। আমি আরেকজন প্লেয়ারের কথা বলবো কালকে যার খেলা দেখে আমি খুবই ইমপ্রেসড হয়েছি, সেটা হচ্ছে ফাহমিদুল। ফাহমিদুল কারণটা হচ্ছে যে ফাহমিদুল যে এক্স্যাক্টলি কোনো কিছু মানে করতে পেরেছে ওরকমভাবে ইম্প্যাক্টফুল ওটা না, কিন্তু সে যে পরিমাণ ধাক্কাধাক্কি বা সে যেই রকম পরিমাণে মানে দৌড়াদৌড়ি করেছে এবং পাসগুলো ডিস্ট্রিবিউট করেছে, মানে এক্স্যাক্টলি ইটালিয়ান যে ক্যাটাগরির প্লেয়াররা থাকে না যারা কিনা অনেক বেশি ধাক্কাধাক্কি, অনেক বেশি ওইরকম একটা ক্যারেক্টার আমাদের বাংলাদেশে, প্রেশার ক্রিয়েট করা, অপোনেন্টকে সবসময় ভয় ভীতি ধরানো, এরকম টাইপের প্লেয়ার আমাদের ক্যারেক্টার কেউ ছিল না। তো ফাহমিদুলের কালকে ইভেন মুরসালিন যে গোলটা দিল, সেই গোলটা কিন্তু ফাহমিদুলের এমন একটা বল তৈরি করে দিয়েছিল যেটা কিনা খুবই কনফিউজিং ছিল গোলকিপার এবং ওদের ডিফেন্ডারের জন্য। ওইখান থেকে কিন্তু মুরসালিন গোলটা দিয়ে খেলায় ফেরত আসলো। সো কালকে ফাহমিদুলের ধরেন যে প্রথম 2 ম্যাচ দেখার পর আমি ঠিক একটা দোদুল্যমান অবস্থায় ছিলাম যে ছেলেটা কি ভালো করবে নাকি খারাপ করবে, কিন্তু কালকে দেখার পরে মানে আপনি যদি দেখেন এখন বাংলাদেশের যে ভবিষ্যৎ যদি দেখেন, আপনি হামজা আছে, সমিত আছে, ফাহমিদুল, জায়ান, মুরসালিনকে ধরি, সামনে হয়তো কিউবা মিচেলও যোগ হবে, অথবা আরাম বলেন বা আরো যারা আছে, এই যে ব্যাচটা উঠে আসতেছে এবং যেটা কিনা আমাদেরকে আরো 10 থেকে 15 বছর সার্ভিস দিতে পারবে, এমন একজন কোচ বা এমন একটা ম্যানেজমেন্ট লাগবে যেটা কিনা ধারাবাহিকতার ক্ষেত্রে এই প্লেয়ারগুলোকে ওইভাবে করে কম সময়ের মধ্যে বেটার আউটপুট বের করতে পারবে। সো এখনই আমাদেরকে এই জিনিসটা নিয়ে চিন্তা করা উচিত, কারণ আদারওয়াইজ যদি রেজাল্ট আসতে না থাকে, একসময় যেই ইন্টারেস্টটা এখন বাংলাদেশ দর্শকরা দিচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে ভাটা পড়তে থাকবে। সো অ্যাক্ট করার এইটাই হইতেছে আসল সময়। হামজা ম্যাচের 3 দিন আগে খুব সম্ভবত তিনি যেদিন এসেছেন সেদিনই বলছিলেন যে মানে তার উপর তো সবার ভরসা, সবাই তো তাকেই জিজ্ঞাসা করে, তখন তিনি বলছিলেন যে লিওনেল মেসির পক্ষেও একা ম্যাচ জেতানো সম্ভব না, কিন্তু তার উপর সবাই ভরসা করে, সবাই মিলিয়ে আমরা ম্যাচটা জিততে যাই। এখন আমরা ম্যাচ শেষে কিন্তু প্রত্যেকদিন সবাই একটাই কথা বলে, একা হামজা কি করবে। মানে এটা হয় 11 জনের খেলায় হামজা এক চেষ্টা করলেই বা আসলে কি হবে, সবাই মিলে। বা আমরা যদি লিওনেল মেসির এক্সাম্পলই টানি, লিওনেল মেসি তো চেষ্টা করেছেন, প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে তিনি ভালো পারফর্ম করতেন, বিশ্বকাপটা তিনি সে বছরে জিততে পেরেছেন যে বছর প্রত্যেকটা টিম মেম্বার তার হয়ে খেলেছে, তার জন্য খেলেছে, যে মেসির জন্য বিশ্বকাপ জিততে চাই। এরকম আসলে মোটিভেশন তো দরকার দলের মধ্যে।
জি অবশ্যই মানে আপনাদের মানে এখন আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে একটা প্লেয়ার আছে যাকে আপনি মোটিভেশন হিসেবে ধরতে পারবেন। এরকম একটা প্লেয়ার পাওয়াই তো রেয়ার যে আপনি যাকে মোটিভেট মানে যাকে দেখে মোটিভেশন হবে বাকি 10টা প্লেয়ারের। এবং আমি যে বলছিলাম যে লাইন দিয়ে যেসব প্লেয়ারগুলোর কথা বলছিলাম এরা কিন্তু একে দেখেই মোটিভেটেড। এবং এর সূত্রে কি হবে যে এক দলটাকে 11 জনের এই 11 জন বা 23 জন যাই বলেন না কেন এই পুরা দলটাকে আপনি একটা সুতায় গাঁথতে পারবেন এবং একটা টিম কম্বিনেশন থাকবে, একটা টিম বন্ডিং থাকবে। তাহলে হবে কি পারফরমেন্স, এই যে কালকের যে 3-1 থেকে 3-3 হয়ে আসার যে গল্পটা, এই যে ছোট গল্পটা 3-1 থেকে 3-3 হয়ে আসার, এইটা কিন্তু সম্পূর্ণ টিমের প্রতি ডেডিকেশনের জন্য প্লেয়ারদের। এখানে কোনো ট্যাকটিক্স কাজ করেনি, এখানে কিন্তু কোনো হ্যাঁ এখানে কিন্তু মোমেন্টে কোনো ফরমেশন আমরা দেখতে পাচ্ছিলাম না, যে কোনো ফরমেশন ছিল না, যে যারা ইচ্ছা মতন খেলছিল। কিন্তু পুরো ম্যাচটা 3-1 থেকে 3-3 হয়েছে সবার ডেডিকেশনের জন্য। ফাহমিদুল রাইট উইং থেকে ক্রস দিচ্ছে, তপু মানে খোঁড়াতে গিয়েও ডাইভিং হেড দিচ্ছে, এই সবগুলাই কিন্তু একটাই জিনিস যে হ্যাঁ হামজা, সমিত এরকম কোয়ালিটির প্লেয়ারগুলো আসছে, এই প্লেয়ারগুলোকে যদি আমরা রেজাল্ট ডেলিভার করতে না পারি এবং দিন শেষে যে এই ইন্সপিরেশনের প্লেয়ারগুলো যদি না খেলে তাহলে কিন্তু আবার ফুটবল একটা অন্য জায়গায় চলে যাবে, তারা ডিমোটিভেটেড হয়ে যাবে, তারা কেমন করে দলের মধ্যে এই জিনিসটা আমাদেরকে সব মানে ট্রেজার করতে হবে। এই জিনিসটা আমাদেরকে ওভাবে করে একটা ভালো একটা গাইডার লাগবে, একটা গাইডেন্স করবে একটা লিডার, একটা কোচ, যেখানে সবাইকে অভিভাবকের মতন নিয়ে একটা দল হিসেবে আগাবে, এরকম একটা কোচ প্রসঙ্গ এনেছেন। কালকে ম্যাচ শেষে কিন্তু সবার একটাই কথা ছিল, সিন্ডিকেটের কাছে বাংলাদেশ হেরেছে। সিন্ডিকেটটা আসলে কে করছে, কারা করছে, কেন করছে, খুব ছোট করে জানতে চাইবো। আমি যদি জিজ্ঞেস করি এখন কাউকে যে সিন্ডিকেটটা কি, কেউ কিন্তু উত্তর দিতে পারবে না ক্লিয়ারলি। এখন অনেকে এখানে এসে বলে যে হ্যাঁ এটা বসুন্ধরা সিন্ডিকেট। যদি বসুন্ধরা সিন্ডিকেটই থাকে তাহলে এখানে আনিসুর রহমান জিকো কোথায়? আজকে আনিসুর রহমান জিকো সাউথ এশিয়ার সেরা গোলকিপার, তার সাথে কোচের সমস্যার কারণে সে এখন খেলতেই পারছে না টিমে। তো এইরকম ভাবে আরো অনেক প্লেয়ার আছে, যেরকম কিউবা মিচেল কেন তাহলে দলে জায়গা পেল না, এরকম আপনি আরো অনেক প্রশ্ন চলে আসবে। তারপর বসুন্ধরার সাথে আমরা দেখলাম যে জাতীয় দলের প্লেয়ার দেয়া নেওয়া নিয়ে এক ধরনের বিশাল বড় একটা ঝামেলা তৈরি হলো। তাহলে যদি সিন্ডিকেটই থাকে তাহলে তো এইসব সমস্যাগুলো হওয়ার কথা না, তাহলে তো 11 জন প্লেয়ারই বসুন্ধরার হওয়ার কথা, তাই না? তো এটা হচ্ছে এক ধরনের প্রোপাগান্ডা আমি বলবো, মানুষের এই অস্থিরতা তৈরি করে রাখার জন্য পুরা একটা ফুটবল ফেডারেশন বা ফুটবলের জাতীয় দলের মধ্যে। তো আমার মতে এইগুলোর থেকে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আমাদের যেটা দেখতে হবে যে আমাদের এখন একটা বেটার কোচ লাগবে, একটা ভালো লেভেলের কোচ লাগবে, একটা অভিভাবক লাগবে যে কিনা এই প্লেয়ারগুলোকে সবাইকে একসাথে করে রেজাল্টটা ডেলিভার করবে। রেজাল্ট ডেলিভার না করলে আপনি যত আশপাশ দিয়ে কথা বলেন না কেন এগুলো কোনো মাইনে লাগবে না, কিচ্ছু হবে না। দিন শেষে ইতিহাসের পাতায় লেখা থাকবে আপনি কালকে 4-3 গোলে হেরেছেন। 5 বছর পরে এই ম্যাচ নিয়ে জানতে চাইবো, আমি স্কোর লাইন দেখবো, আমি ম্যাচের রেজাল্ট দেখব। আপনি 5 বছর পরে জিজ্ঞেস করবেন না সিন্ডিকেট কি ছিল, এ কাকে স্পিক করছে, আপনি দেখবেন রেজাল্ট ডেলিভার করতে হবে একটা কোচে। আমি যখন দেখবো 99 মিনিটে ম্যাচ সমতায়, সেখানে 100 মিনিটে সেই ম্যাচটা হেরে যায়, তখন আসলে আমি বাংলাদেশকেই দোষারোপ করব। এবং হামজা সব তার মধ্যে যে আসলে একটা পজিটিভ এনার্জি থাকে সেটা তো আমরা সবসময় জানি। গতকাল এরকম একটা হারের পর এমন ভাবে তাকে হতাশ হতে দেখেছি, সেই তিনি ম্যাচে যখন মাঠ ছাড়েন তখন তিনি বলছেন যে বাকি যে 3টা ম্যাচ আছে আমরা জিততে চাই, মানে তার মধ্যে এখনো পজিটিভ অ্যাটিটিউড। এটাই তো ইন্সপিরেশনের জায়গা বাকি সব প্লেয়ারদের কাছে, তো ওইটাই নিশ্চয়ই সেই প্রত্যাশায় রাখতে চাই 14 তারিখ হংকং এর মাটিতে। হংকং অবশ্য আগেই বলেছিল যে ওদেরকে তো আমাদের মাঠে যেতে হবে, কারণ তারা তো অনেক কিছু নিয়ে ডেপ্রাইভড তারা দাবি করে। সেটা খুব কঠিন একটা কাজ হবে, তারপরেও এই জায়গা থেকেও নিশ্চয়ই শেখার কিছু আছে, বাংলাদেশ শিখবে, ঘুরে দাঁড়াবে, সেই প্রত্যাশা রাখতে চাই। শায়েক অসংখ্য ধন্যবাদ এতক্ষণ।